হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন। দেশের বাজারে মটোরোলা আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, Moto G10 পাওয়ার, যা দেশের বাজারে পাওয়া যায় 14,599 টাকাতে বা 14,600 টাকাতে। তবে এই স্মার্টফোনটাই দারাজের ইলেকট্রনিক্স উইক ক্যাম্পেইন থেকে আপনারা কিনতে পারছেন একটি স্পেশাল প্রাইসে। ভিডিও ডেসক্রিপশনে এই স্মার্টফোনের সরাসরি পার্সেস লিঙ্কটা আমি দিয়ে দিলাম, চাইলে সেখান থেকে আপনারা কিনতে পারবেন। তো এই স্মার্টফোনটা আমাদের কাছে বেশ কিছুদিন যাবত রয়েছে, এটা আমরা ব্যবহার করে আসছিলাম। এই বাজেটে আমরা আরও অনেক ফোন পেয়েছি, বাট এই স্মার্টফোনটা কেমন পারফর্ম করেছে সেটা জানতে হবে। কাদেরকে স্মার্টফোনটা সাজেস্ট করা যায়, কারাটা কিনবেন, কারার থেকে দূরে থাকবেন, সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো এই হচ্ছে Moto G10 পাওয়ার। স্মার্টফোনটি হাতে নিয়ে আপনার মনে হবে ইহা বেশ শক্তপোক্ত এবং ভারী একটি স্মার্টফোন। এর ওজন রয়েছে 200 গ্রামের মতো। মোবাইল ফোনটা একটু থিকনেসের দিক থেকে বেশি মনে হয়েছে আমার কাছে, যদিও এর মাঝে 5000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি থাকছে। তারপরেও আরেকটু স্লিম রাখা গেলে এই ফোনটাই দেখতে আরও বেশি ভালো লাগতো। মোবাইল ফোনটি টোটালি প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, রেয়ার প্যানেল এবং বডি ফ্রেম। রেয়ার প্যানেলে একটি টেক্সচার রয়েছে বা একটু ঢেউ ঢেউ ভাজের মতো রয়েছে আর কি, যেটা দেখতেও ভালো লাগে, আর এটা হাতে নিলে আপনি একটা ফিল পাবেন। এই স্মার্টফোনটা যতদূর সম্ভব 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, ব্লু, গ্রে এবং পার্পল। আমাদের কাছে যেটা রয়েছে এটা ব্লু কালার ভ্যারিয়েন্টের। মোবাইল ফোনটির এই যে মাঝামাঝি পজিশন একটু উপরের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি, যার মাঝে মটোরোলা লোগোটি দেওয়া রয়েছে। এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার হাত অনুযায়ী একদম ঠিকঠাক মনে হয়েছে, আর এটা প্রত্যেকবারেই অ্যাকুরেটলি কাজ করছিল, তবে কিছুটা অ্যানিমেশন ডিলে দেয়। মোবাইল ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের রাইট সাইডে আমরা দেখব হোম বাটন, তার উপরে রয়েছে ভলিউম রকার, আর হোম বাটন এবং ভলিউম রকারের উপরেই রয়েছে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট। ফোনটির লেফট সাইডে হাইব্রিড সিম কার্ড স্লট রয়েছে, 2টি সিম ব্যবহার করা যাবে, অথবা একটি সিম একটি মেমোরি কার্ড। ফোনটির উপরে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, নিচের দিকটাতে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল। তো এই ছিল পোর্টস অ্যান্ড বাটন। তো ওভারঅল যা মনে হয়েছে ফোনটার বিল্ড কোয়ালিটি খারাপ না, বেশ শক্তপোক্ত। তবে এর ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো ধরনের অফিসিয়াল তথ্য নেই। ওকে, এর ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চ HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল, যেটাতে থাকছে একটি ইউ-শেপ নচ। এটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে। ডিসপ্লের নিচের দিকের চিনটা একটু মোটা, আর একটু ন্যারো রাখলে ভালো লাগতো। আর এই সময় দাঁড়িয়ে আসলে ডিসপ্লেতে এই ধরনের ইউ-শেপ নচ একটু ওল্ড ফ্যাশন বলে আমার মনে হয়। সো এখানে যদি একটা পাঁচল কাট আউট থাকতো, দেখতে আরও বেশি দারুণ লাগতো এই ডিসপ্লেটাই। এমনিতে এই ডিসপ্লেটা খারাপ না, এটা যথেষ্ট কালারফুল, ভিভিড কালার দেয়, এবং ইনডোর লাইটিং কন্ডিশন এটা ঠিকঠাক। তবে আউটডোরে গেলে কিছুটা স্ট্রাগল করে, বাট শ্যাডো এরিয়াতে ইটস ওকে। টাচ রেসপন্স আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক, তাতে আমি কোনো ধরনের প্রবলেম পাইনি। কালার নেগেটিভিটি বা সাইড থেকে কর্নার থেকে দেখতেও কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না। তবে ওই যে বলছিলাম ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করছে সে ব্যাপারে কোনো ধরনের তথ্য নেই, সো অবশ্যই একটি প্রোটেকশন থাকতে পারত। মটোরোলার এই স্মার্টফোনটি রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেলের মেইন শুটার, এরপরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তো এর যে ক্যামেরা মডিউলটি এটা কিন্তু খুব বেশি উঁচু নয়, এটা একটা ভালো বিষয়, যেহেতু ফোনটাই যথেষ্ট মোটা, যে কারণে মনে হয় এটা ঠিকঠাকভাবে বসানো গেছে। আর এই ফোনের ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলেরই ক্যামেরা। তো এর যে মেইন শুটার 48 মেগাপিক্সেল, যেটা ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো রকমের শার্পনেস এবং ডিটেলস ধরে রাখছিল। ইভেন ডাইনামিক রেশিও আমি মোটামুটি পেয়েছি ওকে লেভেলের বলা যেতে পারে। লো লাইটে এর ছবিতে কিছুটা কন্ট্রাস্টে হতে দেখা যায়, কালার কিছুটা অনেক সময় একটু শিফট করে, এবং ডে লাইটেও বলা যায় কালার একটু বুস্ট আপ করে, যদিও সেটা দেখতে বেশ ভালোই লাগে। প্রায় একই রকম রেজাল্ট করেছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সরটি, সেটা একদম প্রপার লাইট পেলে মোটামুটি ভালো ছবি দিচ্ছিল। শ্যাডো এরিয়াতে কিছুটা ডিটেলসের অভাব লক্ষ্য করা যায়, আর লো লাইটে গেলে এর পারফরমেন্স ততটা ভালো নয়, বাট এটাকে এ বাজেটে অ্যাভারেজ বলা যেতে পারে। এরপরে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ম্যাক্রো শুটারটা আমি জানি না, আমার ডিভাইসটাতে মোটামুটি ভালো রেজাল্ট করেছে। আমি 13-14 হাজার টাকা বাজেটে বলবো এটা খারাপ কিছু ছিল না, মোটামুটি ওকে। আর এখানে ডেপথ সেন্সর রয়েছে। পোর্ট্রেট মোডে এইচ ডিটেকশন ভালোই ছিল, তবে মেইন সাবজেক্টকে একটু সফটওয়্যারে দেখা যায়, বাট এই ধরনের ছবি দেখতে বেশ ভালোই লাগে। আর এই স্মার্টফোনের নাইট মোড বলা যেতে পারে একেবারেই আমি অ্যাভারেজ পেয়েছি। এর মেইন শুটার দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 60 fps-এ, এবং আপনি চাইলে 30 fps-এও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি খুব একটা খারাপ নয়, শার্পনেস ডিটেলস ভালোই আসে, তবে শেখি একটা ভাব পাবেন যেহেতু স্ট্যাবিলাইজার নেই। সো একটু স্টেবলভাবে ভিডিও শ্যুট করতে পারলে সেটা হয়তো কাজে লাগাতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেন্সর, যেটা বাইরে বা ঠিকঠাক লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলস ভালো ধরে রাখছিল, কিছুটা চেহারা গ্লো করে, দেখতে ভালোই লাগে, আর লো লাইটে এটা একটু সফট হয়ে যায়। এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাতেও আপনি পোর্ট্রেট মোড ব্যবহার করতে পারবেন, যেটাও খারাপ নয়, অ্যাজ ইউজুয়াল রেজাল্ট করে। তো ওভারঅলের ক্যামেরা সেকশন আমার মনে হয়েছে যে মেইন শুটার যেটা, এটা ভালো লাইট পেলে মোটামুটি একটা ভালো ছবি আপনাকে দিতে পারবে। পারফরমেন্স সেকশন 4GB 64GB ভ্যারিয়েন্ট এসেছে এই স্মার্টফোন। এর প্রসেসর সেকশনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 অক্টাকোর প্রসেসরটি, যেটা আমরা জানি
মোটামুটি এন্ট্রি লেভেল বাজেটের জন্যই ঠিকঠাক। হয়তো এই বাজেটে এসে একটু কম মনেই হবে এই প্রসেসরটাকে, আমি আর একটু ভালো কিছু আশা করেছিলাম, আগেই বলছি। আর এই স্মার্টফোনে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, আর এর যে ইউআই বা ইউজার ইন্টারফেস সেটা অলমোস্ট লাইক স্টক অ্যান্ড্রয়েড। তো যারা স্টক অ্যান্ড্রয়েড লাভার তাদের কাছে এই ধরনের ইউআই খুব ভালো লেগে যাওয়ার কথা। এখানে আপনি আলতু ফালতু ব্লটার ভর্তি পাবেন না, সো এর থেকে একটা ক্লিন এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। রেগুলার কাজবাজে এই প্রসেসরটি মোটামুটি ভালোভাবে সামলে নিতে পারছিল। একেবারে মাল্টিটাস্কিংয়ে অনেক ভারী ভারী অ্যাপস নিয়ে কাজ করতে গেলে কিছুটা ডিলে লক্ষ্য করা যায়। আমি কয়েকটা অ্যাপসকে ক্র্যাশ করতেও দেখেছি, সেটা প্রথম দিকে। তবে এখন মোটামুটি এটা ভালোই চলছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম মোটামুটি ঠিকঠাক ছিল। এবার আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া এটা গেমিং অ্যাকাউন্ট পারফরমেন্স করেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 মোটেই কোনো গেমিং চিপ না, এটা দিয়ে গেমিংয়ে আপনি অনেক আহামরি রেজাল্ট আশাও করতে পারেন না। তবে টুকটাক গেমার হয়ে থাকলে মাঝে মাঝে খেলবেন বা ছোটোখাটো গেমিং করবেন, সেই ক্ষেত্রে ওকে। আমরা পাবজি রান করেছিলাম, পাবজি এটাতে চলে, যেটা একদম লোয়েস্ট সেটিংসে চালানো যায়। ব্যালেন্স মিডিয়ামে আপনি প্লে করতে পারবেন, তবে টুকটাক কিছুটা ল্যাগের দেখা পাবেন, বিশেষ করে একটু লং টাইমে গেলে। আবার যদি একটু অ্যাকশন মুভমেন্টে পড়ে যান, সেই ক্ষেত্রে একটু ভালো রকমেরই ল্যাগ দেখা যায়। তবে আমি এখানে ফ্রি ফায়ার খেলেছিলাম, ওটা তুলনামূলকভাবে বেটার রেজাল্ট করেছে। যারা ফ্রি ফায়ার লাভার রয়েছেন তারা চাইলে আবার এটাকে চয়েস করতে পারবেন। এছাড়া ছোটোখাটো যে গেমগুলো সেগুলো চলবে। ইভেন আমরা এখানে অ্যাসফল্ট 9ও প্লে করছিলাম। অ্যাসফল্ট 9 বেশ স্মুথলি প্লেয়েবল ছিল, তবে গ্রাফিক্স ভালো পাওয়া যায়নি। এর বাইরে মোটামুটি ওকে। তো ফাইনালি পারফরমেন্স সেকশনে বলা যেতে পারে একটা ডিসেন্ট পারফরমেন্স পাবেন এরকম বাজেট থেকে। তবে আপনি যদি গেমার হয়ে থাকেন দেন এটা আপনার জন্য নয়। এই স্মার্টফোনটাতে রয়েছে 5000 মিলি অ্যাম্পায়ারের ব্যাটারি, আর এর বক্সেই পাওয়া যাবে 10 ওয়াটের চার্জার। আমরা যদিও চার্জার পাইনি, খালি মোবাইল ফোনটাই আসছে, সো ওই চার্জার দিয়ে আর টেস্ট করার সুযোগ হয়নি। তবে যেটা আমরা জানি যে 5000 মিলি অ্যাম্পায়ারের ব্যাটারিকে 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে গেলে 3 ঘন্টা প্লাস লাগবে। এই ফোনের ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না বলেই আমার মনে হয়। এমনি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পেয়েছি। অনেক 5000 মিলি অ্যাম্পায়ারের ব্যাটারির সাথে যদি আমরা কম্পেয়ার করি, মানে আরও বেশ কিছু স্মার্টফোনের সাথে, দেন এটাকে আমি বলবো এটা একটু ভালো রকমের এই ব্যাকআপ দিচ্ছিল, জানি না কেন। একদিন প্লাস সময় যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন আপনি অনায়াসে এটা চালিয়ে নিতে পারবেন। আর যদি একেবারে রেগুলার ইউজার হয়ে থাকেন দেন 2 দিনের মতো এটা দিয়ে আপনি চালাতে পারছেন। চেক করেছিলাম এর স্পিকার কোয়ালিটি, এটা মোটামুটি লাউড অ্যান্ড ক্লিয়ার, তবে একেবারে ফুল ভলিউমে গেলে কিছুটা ডিস্টরশন দেয়। আর সাউন্ডটাকে একটু বক্স থেকে বের হলে যেমন লাগে কিছুটা ওরকম লাগছিল আমার কাছে। স্মার্টফোনটির কল কোয়ালিটি চেক করা হয়েছিল, এয়ারপিসের সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, নেটওয়ার্কজনিত কোনো ধরনের ইস্যু পাওয়া যায়নি। ডাটা কানেকশনে আমি ইন্টারনেট চালিয়ে দেখেছি, ওয়াইফাইয়ে চালিয়ে দেখেছি, এগুলো একদমই ঠিকঠাক ছিল। আর এই ফোনটাতে কিন্তু জাইরো সেন্সরটিও রয়েছে, সো চাইলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনি কম্পাস ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না, ওই সেন্সরটি এখানে মিসিং রয়েছে। তো ওভারঅল মোটামুটি এই ছিল এই স্মার্টফোনের প্যাকেজ। কিছু বিষয় বেশ ভালো, যেমন একটা ভালো ব্র্যান্ডের স্মার্টফোন, ভালো কোয়ালিটিরই ডিসপ্লে রয়েছে, যদিও এইচডি প্লাস, তবে একটা প্রোটেকশন থাকলে ভালো হতো। আর এই স্মার্টফোনে আমার যা মনে হয় যে 10 ওয়াটের চার্জারের বদলে 18 ওয়াটের চার্জারটা দেওয়া যেত, তারপরে মিডিয়াটেকের প্রসেসর দিয়েও একটা গেমিং কিছু দেওয়া যেত। আর স্ন্যাপড্রাগন হলেও আর একটু বড় কিছু থাকলে আরও বেশি ভালো হতো, সেই ক্ষেত্রে হয়তো যারা গেমার রয়েছে তাদেরকেও টার্গেট করা যেত। এখন ফাইনালি আপনি দেখতে পারেন, যদি আপনার মনে হয় যে আমি একটা ভালো ব্র্যান্ডের ফোন কিনবো এবং আমি একেবারে ওই লেভেলের গেমার না, আমি রেগুলার ইউজার, আমার ক্যামেরাটা মোটামুটি ভালো দরকার, ডিসপ্লেটা ওকে, দেন আপনি চাইলে এটা চয়েস করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে এই স্মার্টফোনের পারচেস লিঙ্কটা আমি দিয়ে দিলাম, আপনি সরাসরি দারাজের মাধ্যমে এই স্মার্টফোনটি কিনে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই স্মার্টফোন সম্বন্ধে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আস্ক স্যামে।